স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমি অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে পাঠদান করব। আমার আজকের আলোচ্য বিষয় সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক, পলাশির যুদ্ধ। বিষয়টি তোমাদের পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায়ে আঞ্চলিক শক্তির উত্থানে আলোচনা করা আছে। এবার আমি মূল পাঠদান পর্বে চলে যাই। অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা বিষয়টি শুনবে। 1756 খ্রিস্টাব্দে বাংলার নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর তার পূর্বের কথা মতো বাংলার সিংহাসনে আরোহণ করেন তার কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের গর্ভজাত তরুণ বয়স্ক সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার এই সিংহাসন আরোহণটাকে তার আত্মীয় স্বজনেরা কেউই ভালো চোখে মেনে নেয়নি। সিংহাসনে বসার জন্য যে বয়স্ক, অভিজ্ঞ এবং রাজনীতি জ্ঞানে দক্ষ হওয়া দরকার, সেদিক থেকে নিজেকে একমাত্র যোগ্য বলে মনে করতেন আলীবর্দীর ভগ্নিপতি মীর জাফর। কাজেই সিংহাসন আরোহণের সঙ্গে সঙ্গে সিরাজউদ্দৌলা কঠিন সমস্যার সম্মুখীন হলেন তার পারিবারিক আত্মীয় স্বজনদের দ্বারা। সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণের প্রথম মাসেই তার বড় মাসিমা মেহেরুন্নেসা, যিনি ঘসিটি বেগম নামে পরিচিত ছিলেন, সেই ঘসিটি বেগমকে তার মতিঝিল প্রাসাদে অবরুদ্ধ করলেন। দ্বিতীয় মাসে মীর জাফরকে বেতন বিভাগের প্রধান অর্থাৎ বক্সি পদ থেকে বিচ্যুত করে বিশ্বাসী অনুরক্ত বীর মীর মদনকে বক্সি পদে স্থাপন করলেন। তৃতীয় মাসে কাশ্মীরি বীর মোহনলালকে মহারাজ উপাধি দিয়ে প্রধানমন্ত্রীর পদ দান করলেন। তার আত্মীয় স্বজনদেরকে দমন করার জন্য যে বিধি ব্যবস্থা বাংলার নবাব সিরাজউদ্দৌলা গ্রহণ করেন, সেটা কিন্তু উপযুক্ত ব্যবস্থা না হওয়ায় তার আত্মীয় স্বজনদের চক্রান্ত সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রটা আরও বেড়ে গেল। এদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের নানা কারণে বিবাদটা অবশ্যম্ভাবী হয়ে পড়ল। সিরাজউদ্দৌলা যে নূতন নবাব হলেন, বাংলার ইংরেজদের কুটি থেকে কোনো শুভেচ্ছা সূচক ভদ্রতার বাণী সিরাজউদ্দৌলার কাছে পাঠানো হলো না, যার জন্য সিরাজউদ্দৌলা প্রথম থেকেই ইংরেজদের প্রতি বিরূপ মনোভাবাপন্ন ছিলেন। ইংরেজরা সিরাজের শত্রু ঘসিটি বেগমের পক্ষ সমর্থন করত, কাজেই ইংরেজ ছিল সিরাজের শত্রু। পরের যে কারণটা, সেটা হচ্ছে যে সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেছেন। সিংহাসন আরোহণকালে তিনি দেখছেন যে বাদশাহী ফরমান বলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে বিনা শুল্কে যে 3000 টাকা রাজস্ব প্রদানের শর্তে ব্যবসা বাণিজ্য করার সুযোগ সুবিধা পেয়েছিল, এই বাদশাহী ফরমানের যে অপপ্রয়োগ অর্থাৎ ব্যক্তিগতভাবে তারা ব্যবসা বাণিজ্য করে নবাবের রাজস্বের ক্ষতি করছিল। বিনা শুল্কে নানান ধরনের জিনিসপত্র অর্থাৎ কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে এই দস্তক প্রথার অপব্যবহার করে, যার জন্য সিরাজ প্রথমেই এই দস্তক প্রথার অবৈধ ব্যবহার বন্ধের জন্য নির্দেশ দিলে কোম্পানির সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। তাছাড়া এই সময়ে লক্ষ্য করা যায় যে মেহেরুন্নেসা, যিনি ঘসিটি বেগম নামে পরিচিত ছিলেন, এই ঘসিটি বেগম তার দেওয়ান রাজবল্লভের ছেলে পুত্র কৃষ্ণ দাসকে প্রচুর পরিমাণে ধনরত্ন দিয়ে কলকাতা ইংরেজ কুটিতে পাঠিয়ে দেয়। ইংরেজ কুটির অধ্যক্ষ ড্রেককে একটা চিঠি দিয়েছিলেন, কিন্তু কৃষ্ণ দাসকে ফেরত পাঠাননি, যার জন্য সিরাজউদ্দৌলা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়েছিলেন। অন্যদিকে যদি ইউরোপের দিকে আমরা দৃষ্টি দিই, তাহলে দেখব যে এই সময়ে ইউরোপ মহাদেশে একটা যুদ্ধ শুরু হচ্ছে, যে যুদ্ধটার নাম হচ্ছে সপ্তম বর্ষব্যাপী যুদ্ধ। সপ্তম বর্ষব্যাপী যুদ্ধের অন্যতম প্রধান কারণ হচ্ছে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা। ব্যবসায়ের জগতে কে টিকে থাকবে, কে প্রথম স্থান দখল করবে, ইংরেজ না ফরাসিরা,
এই নিয়ে সপ্তম বর্ষব্যাপী যুদ্ধের একটা মূল কারণ। সপ্তম বর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়েছে ইউরোপ মহাদেশে। দুদিন পরে বাংলাদেশে তা ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় ইংরেজরা বাংলাদেশে তাদের যে বাণিজ্য কেন্দ্র রয়েছে, কলকাতা, কাশিমবাজার, পাটনা, এইসব বাণিজ্য কেন্দ্রগুলো, বাণিজ্য কুটিগুলোকে গভীরভাবে সুরক্ষিত করলো। মারাঠা খালকে গভীরভাবে খনন করে কলকাতাকে সুরক্ষিত করলো। ফরাসিরাও তাদের একমাত্র বাণিজ্য কেন্দ্র চন্দননগরকে চন্দননগরের দুর্গগুলোকে সংস্কার করতে শুরু করলো। সিরাজউদ্দৌলা উভয় পক্ষকে দুর্গ সংস্কার বন্ধ করার নির্দেশ দিলে ইংরেজরা এ আদেশ পালন করল না। ফলে সিরাজউদ্দৌলা ক্রুদ্ধ হয়ে সসৈন্যে ইংরেজ কুটি দখল করলেন 1756 খ্রিস্টাব্দে। দখল করার পর সেই সময়ে হলওয়েল নামে একজন ইংরেজ কর্মচারী লিখেছিলেন যে দৈর্ঘ্যে 18 ফুট, প্রস্থে 14 ফুট 10 ইঞ্চি আয়তনের একটা গবাক্ষযুক্ত কক্ষে সিরাজউদ্দৌলা নাকি 146 জন ইংরেজকে বন্দি করে রেখেছিলেন। ফলে অধিকাংশ বন্দির মৃত্যু হয়েছিল। এই ঘটনাটি অক্ষয় কুমার মৈত্র তার সিরাজউদ্দৌলা গ্রন্থে অসত্য বলে প্রমাণ করেছেন। তিনি দেখিয়েছেন যে এই ছোট ঘরের মধ্যে কোনো ক্রমে 146 জন ব্যক্তিকে আটক করে রাখা সম্ভবপর নয়। সিরাজউদ্দৌলার ওপর অহেতুক কলঙ্ক কালিমা লেপনের জন্য হলওয়েল এই ঘটনাটাকে বড় করে দেখিয়েছেন। যাই হোক, এই অন্ধকূপ হত্যার পরবর্তী ক্ষেত্রে সিরাজউদ্দৌলা কাশিমবাজারের ইংরেজ কুটি দখল করলেন। কলকাতা এবং কাশিমবাজারের পতনের সংবাদ মাদ্রাজে যখন পৌঁছল, মাদ্রাজে ইংরেজ কুটির অধ্যক্ষ রবার্ট ক্লাইভ, সেই সময়ে রবার্ট ক্লাইভ এবং নৌসেনাপতি ওয়াটসন 2400 সেনা এবং 5টা রণতরী নিয়ে কলকাতা অভিমুখে অগ্রসর হলেন এবং সিরাজউদ্দৌলাকে পরাজিত করলেন। 1757 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি পরাজিত করে কলকাতা পুনর্দখল করলেন। সিরাজউদ্দৌলা শেষ পর্যন্ত ইংরেজদের সঙ্গে 9ই ফেব্রুয়ারি আলীনগরের সন্ধিতে স্বাক্ষর করলেন এবং সেই সন্ধির শর্তগুলো মেনে নিতে বাধ্য হলেন। এই সন্ধির ফলে দস্তকের ব্যবহার, দুর্গ নির্মাণের অনুমতি দিতে সিরাজউদ্দৌলা বাধ্য হলেন এবং সিরাজউদ্দৌলা কোনো ক্রমে ইংরেজদের বাণিজ্যের পথে কোনো রকম বাধা সৃষ্টি করবেন না, এটা মেনে নিলেন। সিরাজউদ্দৌলাকে পরবর্তী সময়ে সিংহাসনচ্যুত করার জন্য একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেল। সেই ষড়যন্ত্রের নায়ক হচ্ছেন আলীবর্দীর ভগ্নিপতি মির্জাফর। মির্জাফরের সঙ্গে রবার্ট ক্লাইভের একটা গোপন চুক্তি হয়ে গেল। এই চুক্তিতে ঠিক হলো যে মির্জাফর সিরাজউদ্দৌলাকে বাংলার গদি থেকে হটানোর জন্য রবার্ট ক্লাইভকে দেবেন 2.25 কোটি টাকা। বিনিময়ে রবার্ট ক্লাইভ বাংলাদেশের সিংহাসনে মির্জাফরকে বসতে সাহায্য করবেন বা বসাবেন। শুধু মির্জাফর নয়, ওই মুহূর্তে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন রায়দুর্লভ, জগৎ শেঠদের দল, উমিন চাঁদ, এই সমস্ত প্রভাবশালী ব্যক্তিদেরকে মির্জাফর তার নিজের দলে নিয়ে এসেছিলেন। তাহলে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে একটা পূর্ণ ষড়যন্ত্রের জাল রচিত হয়েছে। সেই ষড়যন্ত্রের নায়ক হচ্ছেন আলীবর্দীর ভগ্নিপতি মির্জাফর। ফরাসিরা এই সব ষড়যন্ত্রের কথা সিরাজউদ্দৌলাকে জানিয়েছিলেন, জানতে তারা পেরেছিলেন এবং সিরাজউদ্দৌলাকে জানিয়েছিলেন। সিরাজউদ্দৌলার এই সংকটময় মুহূর্তে তিনি মির্জাফরের বাড়িতে গিয়েছিলেন এবং ভবিষ্যতে তার সম্পর্কে যে ষড়যন্ত্র চলছে এটা তিনি বলেছিলেন। মির্জাফর তখন সিরাজের সামনে তাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন স্পর্শ করে সিরাজউদ্দৌলার কাছে শপথ গ্রহণ করেছিলেন যে ভবিষ্যতে তিনি এই রকম ষড়যন্ত্রে জড়িত নন। সিরাজউদ্দৌলা তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে দেশ রক্ষার ভার মির্জাফরের উপর অর্পণ করে নিশ্চিন্ত হয়। তাহলে আমরা দেখলাম যে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে একটা পূর্ণ ষড়যন্ত্রের জাল তৈরি করা হয়ে গেছে। এবার প্রয়োজন হচ্ছে উপলক্ষ। রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে আলীনগরের সন্ধি ভাঙার মিথ্যা অভিযোগ এনে মুর্শিদাবাদে পলাশীর রণপ্রান্তরে সেনা সমাবেশের নির্দেশ দিলেন।
সিরাজউদ্দৌলাও সেনা সমাবেশের নির্দেশ দিল। 1757 সালের 23শে জুন সকালবেলায় যুদ্ধ শুরু হলো। সেনা সংখ্যার দিক থেকে একটা বিরাট পার্থক্য। রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা হচ্ছে মাত্র 3000, আর আমাদের সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা হচ্ছে 50,000 পদাতিক। কিন্তু ইংরেজদের একটা বড় সহায় যে মির্জাফর রবার্ট ক্লাইভের সপক্ষে আছেন। 1757 সালের 23শে জুন সকালবেলায় শুরু হয়ে গেল যুদ্ধ। সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর কিন্তু সেনাদেরকে কোনো যুদ্ধ করার কোনো নির্দেশ দিচ্ছেন না। এমন সময় গোলার আঘাতে মীরমদন নিহত হলে সিরাজউদ্দৌলা ভীষণ আতঙ্কিত হয়ে তিনি আবার মির্জাফরের কাছে পরামর্শের জন্য গেলেন। মির্জাফর সিরাজউদ্দৌলাকে পরামর্শ দিলেন, এই সংকটময় মুহূর্তে যুদ্ধক্ষেত্র ত্যাগ করে যাওয়াই শ্রেয়। সিরাজউদ্দৌলা যদি ওই মুহূর্তে নিজে যুদ্ধক্ষেত্র ত্যাগ না করতেন এবং সেনাদেরকে পরিচালনার নির্দেশ দিতেন, তাহলে হয়তো ভারতবর্ষের ইতিহাস অন্যভাবে রচিত হতো। যাই হোক, হতাহতের দিক থেকে মাত্র কয়েকজন সেনা মারা গেল। অত্যন্ত ঘৃণা, দুঃখে, ক্ষোভে, আত্মাভিমানে পলাশীর রণপ্রান্তর থেকে তিনি মুর্শিদাবাদে বাংলাদেশের নবাব ফিরে গেলেন। সেনাবাহিনীরাও আস্তে আস্তে পিছু করতে শুরু করলো। আর বিজয় গর্বে বীর দর্পে রবার্ট ক্লাইভ এবং ইংরেজ সেনাদল বাংলাদেশের সমৃদ্ধশালী রাজধানী মুর্শিদাবাদে প্রবেশ করলো। শুরু হয়ে গেল যথেচ্ছভাবে লুটপাট। 1757 সালের 23শে জুন থেকে 28শে জুন সার্বভৌম শক্তির কোনো চিহ্ন ছিল না এবং শুরু হয়ে গেল লুটপাট। সেই লুটপাট চলল সমগ্র ব্রিটিশ শাসনকাল ধরেই। ইংরেজরা ভারত ছাড়ার আগে পর্যন্ত এই লুটপাট চলেছিল। সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধের দুদিন পরই অত্যন্ত ক্ষোভে, দুঃখে, আত্মাভিমানে তার স্ত্রী লুপ্তুন্নেসাকে সঙ্গে নিয়ে গঙ্গা পেরিয়ে কাটোয়ার দিকে যাচ্ছিলেন। পথে তিনি ধরা পড়লেন। মুর্শিদাবাদে তাকে আনা হলো। এখন মির্জাফর দেখলেন যে সিরাজউদ্দৌলা যদি জীবিত থাকে তাহলে তার সিংহাসনটা নিরাপদ নয়। স্বাধীন চেতা মানুষরাদের মধ্যে মুর্শিদাবাদের প্রচণ্ডভাবে ক্ষোভ। তাই মির্জাফরের ছেলে মিরনের আদেশে মোহাম্মদ বেগ সিরাজউদ্দৌলাকে ছুরিকাঘাতে নিহত করল তার স্ত্রী লুপ্তুন্নেসার সামনেই। বাংলাদেশে